দুর্গাপুর ব্যারেজের দিকে নজর রাখবো। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেটের মেরামতির কাজ এখনো শুরুই হলো না। একদিনেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো জলশূন্য করা যায়নি দুর্গাপুর ব্যারেজকে। এবং আজকে সেখানে দেখতে যান, সরেজমিনে দেখতে যান মেয়র, এবং দেখতে গিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে তার কথোপকথন হয়। সেখানে উষ্মা প্রকাশ করেন মেয়র। তারা এসে বলছে স্যার কি করতে হবে, ইঞ্জিনিয়ারদের কিছুটা সাহায্য তো আমরা নিচ্ছি না নিজে না, তারা এসে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার আমরা কি হেল্প দেবো বলে। হেডটা আপনি নেবেন না, আমি তো রিয়েল হেডেক, আপনি মাথা ব্যথা কি করে সারাবেন আপনার ব্যাপার, কিন্তু যারা সাহায্য করতে এসছে তারা বলছে কি করে করবো, আর যার মাথা ব্যথা তার দেখুন আমরা তো রয়েছি আপনাকেই কথা দিতে হবে। আপনার দিক দিয়ে জিজ্ঞেস করুন যে আমি কন্টিনিউয়াস আসি। আমরা করছি। আপনি কোনো অফিসারকে আমাকে বলবেন ফিউয়েল প্রতি ঘন্টাতে আমাকে ফিরতে দিন। অবশ্যই So that ফোন নাম্বারটা আমি নিয়ে রাখি, ওরা অবশ্যই জানে আমরা ফোন নাম্বারটা কাটিয়ে আমি একটুখানি বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস রয়েছেন সরাসরি। জয়ন্ত, কেন উষ্মা প্রকাশ করলেন মেয়র? সমস্যাটা ঠিক কোথায়? দেখো, কাল সকাল থেকে আমরা কিন্তু এই দুর্গাপুর ব্যারেজে যখন এই 31 নম্বর লকগেট ভেঙে গেছে তখন থেকে আমরা এখানে রয়েছি এবং দুর্গাপুরের মেয়রও এখানে ছিলেন। মেয়রের সঙ্গে আমরা বারবার কথা বলেছিলাম। উনি যেটা বলেছিলেন যে জলের সমস্যা দুর্গাপুরে হবে না, পর্যাপ্ত পানীয় জল আছে, দেওয়া যাবে। কিন্তু দেখা যাচ্ছে যেভাবে যে সময়ের মধ্যে কাজ শুরু হবে উনি ভেবেছিলেন সেই সময়ের মধ্যে কাজ শুরুই হলো না। অর্থাৎ যে জল ব্যারেজে জলশূন্য করে কাজ শুরু হবে, কিন্তু জলশূন্য কাজটাই এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। ব্যারেজের বেশ পরিমাণ জল এখনও রয়েছে এবং শূন্যের কাজ, জলশূন্য করার কাজ চলছে। সেই কাজটা যে কতক্ষণে কমপ্লিট হবে সেটাও কিন্তু পরিষ্কার নয়, যদিও আশা করছেন যে আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা, যে আজ সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। প্রথমে বলা হয়েছিল সকালের মধ্যে হবে, তারপরে দুপুর, তারপরে সন্ধ্যে। এই যে ঘটনাটা বারবার যে সময়ের পরিবর্তন হচ্ছে, মেয়র কিন্তু যে চাপটা মেয়র অনুভব করছেন সেটা হচ্ছে শহরকে জল দেওয়ার চাপ। শহরের বাসিন্দারা মেয়রের কাছে জানতে চাইছেন যে জল তো আপনি বলেছিলেন জল আপনি দেবেন, কিন্তু এখন যে এখনো পর্যন্ত কাজ শুরু না হয় জল আমরা পাবো কি করে? সেই চাপটা থেকে মেয়র কিন্তু তার রাগটা দেখিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকের উপর এবং তাকে জানতে চান যে আপনারা কেন জানাচ্ছেন না এবং কখন কাজ শুরু হবে। সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে জল শূন্য না হলে কাজ শুরু করা যাবে না। সমস্যাটা কিন্তু রয়ে গেছে, অর্থাৎ জল শূন্য হয়নি, কাজ শুরু হয়নি। কখন জল শূন্য হবে? কিছুক্ষণ আগে অতিরিক্ত সচিব এসেছিলেন, অতিরিক্ত মুখ্য সচিব, উনি এসে দেখেছেন। উনি দেখে যেটা বললেন জল শূন্য হওয়ার পরে কাজ শুরু হবে এবং সেটা 1 থেকে 1.5 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু জল শূন্য কখন হবে সেটাও উনি পরিষ্কার করে বলতে পারেননি। তবে উনি বলেছেন কাল বিকেলের মধ্যে সম্ভবত কাজ শেষ হয়ে যাবে এবং আরও 1 দিন লাগবে জল ভর্তি হতে। অর্থাৎ যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, আরও 2 দিন যদি সব কিছু ঠিকঠাক থাকে, আরও 2 দিন কিন্তু জল পাওয়া যাবে না দুর্গাপুর শহরে। কিন্তু যদি এই যে আশ্বাসবাণীটা শোনাচ্ছেন 2 দিন, সেই 2 দিনটা যদি বেড়ে যায়, দুর্গাপুর কিন্তু তীব্র জল সংকটে পড়তে চলেছে বলে বোঝা যাচ্ছে। সমাদৃতা। ধন্যবাদ জয়ন্ত। অর্থাৎ জল সরবরাহ চালু হতে আরো 2 দিন অন্তত সময় লাগবে। সেক্ষেত্রে কি পরিকল্পনা পুরসভার, আমরা শুনবো কি বলছেন মেয়র দিলীপ আগাস্তি। পাশাপাশি শুনে নেব কি বলছেন সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, কতক্ষণে ঠিক হবে এই মেরামতি। দুর্গাপুর শহরে যতটা টাইম আমি আশা করেছিলাম কালকে, এখন মনে হচ্ছে যে এখনই আমি যেটা চিন্তা করছিলাম যে হয়তো আমাকে আর একটু বেশি সময় লাগবে। তার কারণ হচ্ছে আজকে সকালবেলায় আমি জল দিয়ে দিয়েছি শহরে মোটামুটি সকালবেলায় জল পেয়ে গেছে এবং যে জলটা পাওয়ার জন্যে আমরা শহরবাসীকে বলেছি জল একটু কম করে খরচা করুন এবং একটু নিজেরা সঞ্চয় করুন। আমার মনে হয় আজকের দিনটা জল সংকট হবে না, 2 দিন না, আগামীকাল বিকেলের মধ্যে মোটামুটি মেরামতি হওয়ার পরে কতটা সময় লাগবে? মেরামতি হওয়ার পরে প্রায় 15 ঘন্টা। এখনো ফ্লো করছে। জলটা কমলে আশা করা যায় আর ঘন্টা 2-3 মধ্যে কমবে। যদি নাও কমে আমরা একটা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করছি এবং কাজ আমরা সেকেন্ড হাফ থেকে আরম্ভ করব। দেরি হলো, জলটা বন্ধ হয়নি। জল না বন্ধ হলে আপনি এই জলের মধ্যে তো আমরা ওয়েল্ডিংয়ের কাজ বা অন্যান্য ইলেকট্রিক্যালের কাজ তো আমরা করতে পারছি না। আশা করা যায় কালকে সন্ধ্যাবেলার মধ্যে আমরা ডিবিসিকে বলতে পারবো জল ছেড়ে দিতে। ইতিমধ্যে কিন্তু দুর্গাপুরে জলসংকটের আশঙ্কা তৈরি হয়েছে। জল দীর্ঘক্ষণ না এলে কি করবেন সাধারণ মানুষ, কি বলছেন তারা?
পানীয় জলের তো খুব সমস্যা। এই ব্যারেজে বাঁধ ভেঙে যাওয়ার ফলে আমাদের তো খুবই সমস্যা হচ্ছে, সব জল আমাদেরকে কিনে আনতে হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে খুবই মানে সব মানুষই একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে। খাবার জল কি কিনতে হচ্ছে? হ্যাঁ, খাবার জলও কিনে আনতে হচ্ছে। এবং বাড়ির জন্য বাড়ির কাজের জন্য যে সমস্ত জলের প্রয়োজন সবকিছুই বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। কলের জল তো পাচ্ছি না। শুধু গৃহস্থের সমস্যা হবে তাই নয়, আগামী 48 ঘন্টার মধ্যে দুর্গাপুর ব্যারাজের কাজ স্বাভাবিক না হলে তার প্রভাব পড়তে পারে মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উপরে। কেন এই আশঙ্কা তৈরি হচ্ছে আমরা বিস্তারিত জানবো প্রতিনিধি মৃত্যুঞ্জয়ের কাছ থেকে। মৃত্যুঞ্জয়, একেবারে দেখো, বাঁকুড়ার যে মেজা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই মেজা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় 2340 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এই বিদ্যুৎ এসিএল, বিসিসিএল, রেল, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের কিছু অংশে এই বিদ্যুৎ সরবরাহ করা হয়। এবং গতকাল দুর্গাপুর ব্যারেজের যে দুর্ঘটনা, সেই ঘটনার ফলে জল শূন্য হয়ে যায় দুর্গাপুর ব্যারেজ এবং গতকাল থেকেই মেজা তাপবিদ্যুৎ কেন্দ্রকে যে জল সরবরাহ, সেই জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। এবং এই পরিস্থিতিতে মেজা তাপবিদ্যুৎ কেন্দ্রে গত দুদিনের মধ্যে যদি জল সরবরাহ যদি না হয় তাহলে সেক্ষেত্রে বড়সড় ধাক্কার মুখে পড়বে মেজা তাপবিদ্যুৎ কেন্দ্র। এবং এই মেজা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ উৎপন্নে একেবারে ঘাটতি দেখা দেবে এমনটাই মনে করছে মেজা তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষরা। অন্যদিকে দুর্গাপুর ডিবিসি থেকে যে পাইপ লাইনে করে পানীয় জল যে নিয়ে আসা হয় এবং জল নিয়ে আসার ফলে বাঁকুড়ার যে সমস্ত এলাকাগুলিতে এই পানীয় জল সরবরাহ করা হয়, যেমনটা হচ্ছে বাঁকুড়ার বেলাতোড়, ধাবনী সহ বেশ কিছু যে এলাকাগুলি রয়েছে সে সমস্ত এলাকাগুলিতে গতকাল বিকেলের পর থেকে জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পানীয় জলের কষ্টে সেখানকার এলাকার মানুষজনরা তারা ভুগছে। যদিও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ট্যাঙ্কি করে সেখানে জল নিয়ে যাওয়া হয়েছে এবং জল সরবরাহ করা হচ্ছে এবং জল পানীয় জলে যেন সমস্যা যেন না হয় সেই ক্ষেত্রে যাতে স্বাভাবিক থাকে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। এবং যেটা সব থেকে বড় বিষয়, যেটা গত দুদিনের মধ্যে যদি এই পরিস্থিতি যদি স্বাভাবিক যদি না হয় এবং জল সরবরাহ যদি মেজা তাপবিদ্যুৎ কেন্দ্রকে যদি না করা হয় সেক্ষেত্রে বড়সড় ক্ষতির মুখে পড়বে মেজা তাপবিদ্যুৎ কেন্দ্র। ধন্যবাদ মৃত্যুঞ্জয়। পর্যন্ত পাম্প চালাতে পেরেছি, যত পসিবল ছিল, যত ওয়াটার স্টোরেজ করা পসিবল ছিল সেটা আমরা এখানে করে নিয়েছি। এখন দেখা যাচ্ছে কি মনে হচ্ছে কি দুদিন তো কোনো প্রবলেম হবে না, দুদিন মধ্যে হয়ে যাবে। বাই চান্স দিন না আসে তাহলে একটু কন্ট্রোল জেনারেশনটা একটু জাস্ট করতে হবে। হেডকোয়ার্টার থেকে ডিসিশন নিয়ে, হেডকোয়ার্টার যেরকম ডিসিশন দেবে, প্রজেক্টের যেরকম ডিসিশন দেবেন ওইরকম নিয়ে আমরা আগে এগোবো। দার্জিলিং পৌঁছানোর আগে জেলা শাসক ও পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের। দার্জিলিং এর ডিএম এসপি কে বলছি, রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, আগুন নিয়ে খেলবেন না, আইন ছাড়বে না, হুঁশিয়ারি জগদীপ ধনখড়ের। তাঁর অভিযোগ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন দার্জিলিং এর জেলা শাসক ও পুলিশ সুপার। We have two brilliant officials of 2012 batch in Darjeeling, SP and DM. I would appeal to those youngsters. It is not their job to be political workers. They are in political overdrive. Very serious inputs are available. They are virtually 24/7 into politics. That is not their job. They are too young in the profession to play with fire. Time for them to read the rule book. Time for them to see writing on the wall. You may have to pay heavy price for it. Long arm of law will catch up with you. Some have listened to it. Some are not mindful of it. সাংবিধানিক নিয়ম মেনেই রাজ্যে কাজ করছেন আমলারা। এই ব্যাপারে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অভিযোগ অবান্তর। পাল্টা জবাব তৃণমূল সাংসদ সৌগত রায়ের। একদম অবান্তর, দায়িত্বজ্ঞানহীন কথা। রাজ্যপাল সংবিধানটা পড়ুন, 312 ধারায় আইএস আইপিএস অফিসারদের কি অধিকার সেটা বলা আছে। উনি প্রত্যক্ষভাবে আইএস আইপিএস অফিসারদের ধমকি দিচ্ছেন, যেটা অসাংবিধানিক। আর অন্য সরকারি কর্মচারীদের ভয় দেখাচ্ছে, সেটা অসাংবিধানিক। একটা রাজ্যপালের যা যা করা উচিত নয়, রাজ্যপাল সেগুলো সব করছে। করোনা প্রমাণ করেছে ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। শিলিগুড়িতে অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। সরকারের অদূরদর্শিতার জেরে ভুগতে হয়েছে রাজ্যবাসীকে, অভিযোগ রাজ্যপালের। COVID has made us aware of one thing in particular, and that is
our health infrastructure in the state of West Bengal collapsed. It would have been good for the state, good for the health sector, and good during this crisis if Ayushman Bharat had been adopted by the state of West Bengal. Unfortunately, people of the state are paying heavy price for lack of farsightedness and totally misplaced, avoidable confrontation with the central government. রাজ্যের স্বাস্থ্য নিয়ে ভুল অভিযোগ করছেন রাজ্যপাল, পাল্টা জবাব তৃণমূল সাংসদ সৌগত রায়ের। রাজ্যপাল যে কত অজ্ঞ, কত অবান্তর কথা বলেন আরেকবার ওর বিবৃতিতে সেটা প্রমাণ হলো। পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি, তার কারণ পশ্চিমবঙ্গ সরকার যে স্বাস্থ্য সাথী চালু করেছেন তাতে আরো বেশি সুযোগ সুবিধা আছে। রাজ্যপাল বারবার বলছেন যে আয়ুষ্মান ভারত না নেবার জন্য রাজ্যের ক্ষতি হয়েছে, এখন বলেছেন কোভিড হয়েছে। তা যেসব রাজ্য আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেছিল তাদের কি কোভিড হয়নি? কেন্দ্রের সব প্রকল্পের বিরোধিতায় রাজ্য, আর তার জন্য বঞ্চিত বাংলার কৃষকেরা। আজ শিলিগুড়িতে অভিযোগ রাজ্যপাল জগদীপ ধনখড়ের। Because of this confrontation, our farmers have massively lost. All over the country except the state of West Bengal, every farmer has so far got 12,000 rupees direct in his account. But my brothers and sisters who are farmers in the state of West Bengal, they have not got a single penny. अन्नदाता के पेट पर लात मारना किसी भी हालात में जायज नहीं कहलाया जा सकता। I had taken up this issue several times with the government, with the Honorable Chief Minister. রাজ্য সরকারও কৃষকদের অর্থ সাহায্য করে, সে কথা রাজ্যপাল কেন উল্লেখ করছেন না? পাল্টা প্রশ্ন তৃণমূল সাংসদ সৌগত রায়ের। রাজ্যপাল বারবার ওই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কথা বলছেন, যাতে 6,000 টাকা মাত্র দেওয়া হচ্ছে। রাজ্য সরকারও 5,000 টাকা করে কৃষকদের দিচ্ছে। তা কেন্দ্রীয় সরকার কোন মহান দান কৃষকদের দিচ্ছেন? এগুলো রাজ্যপাল কিছু বোঝেন না, এইসব মন্তব্য তাই করছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের বক্তব্য থাকতেই পারে, কিন্তু তা কখনোই সংবাদ মাধ্যমে বলা উচিত নয় বলে মনে করেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। মহামান্য রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বলতেই পারেন, আইন শৃঙ্খলা ভালো নয় সেটা আমিও স্বীকার করি, কিন্তু আমি একটাই বুঝতে চাইছি মহামান্য রাজ্যপাল কি রিপোর্ট সাবমিট করেছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। দেখুন, আইন শৃঙ্খলার অবনতি একটা জিনিস, কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছে কিনা এটা আলাদা জিনিস। কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হলে কোন জায়গায় হয়েছে, কেমন ভাবে হয়েছে, এটাও কিন্তু ব্যাখ্যা করা প্রয়োজন হয়। আর কনস্টিটিউশনাল ক্রাইসিস যদি তৈরি না হয় তাহলে পরে কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা মুশকিল হয়ে দাঁড়াবে বলে আমার নিচের ধারণা। সংবাদ মাধ্যমে রাজ্যপালের এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন বাম পরিষদের দলনেতা সুজন চক্রবর্তীও। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে নিয়ে কোনো সন্দেহ নেই, একেবারে তলানিতে নিয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যপালের কাজ তার কোনো কথা থাকলে সেটা দিল্লিকে জানানো। রাজ্যপালের কাজ কিন্তু সাংবাদিক বৈঠক করে করে ঘুরে বেড়ানো নয়। রাজ্যপালকে আমরা বারবার যে কথাটা বলেছি যে সাংবিধানিক গণ্ডি লক্ষণ রেখা সবাইকে মান্য করা উচিত, রাজ্যপালকেও মান্য করা উচিত। এই রাজ্যপাল তার সাংবিধানিক সীমানার বাইরে কখনো কখনো যাচ্ছেন বলে আমরা সেক্ষেত্রে আপত্তি জানাচ্ছি। বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রীর। রবিবার সকালে কেষ্টপুরের সমর সরণির ঘটনা। সকাল 7:30 নাগাদ 3তলা বাড়ির দোতলায় আগুন লাগে। ওই বাড়িতেই থাকতেন জ্যোতিষী জয়ন্ত রায়চৌধুরী তথা জয়ন্ত শাস্ত্রী। সকালবেলা ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা।
তালা ভেঙে ভিতরে ঢুকে গৃহকর্তা জয়ন্ত শাস্ত্রীকে উদ্ধার করেন দমকল কর্মীরা। বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এসে তো দেখলাম যে এখানে খুবই ধোঁয়া হচ্ছে। তো আমরা 4-5 জন উপরে গেছি, কেউ ঢুকতে পারছি না ঘরে, এতটাই ধোঁয়া। উনি তখনও আওয়াজ দিচ্ছিলেন আমাদের। হ্যাঁ, তো আমরা অনেক চেঁচামেচি করলাম যে কাকা গেট খুলেছে, এইদিকে আসো, গেটটা এইদিকে খোলা আছে, এইদিকে আসো। তো উনি আর আসছেন না। তো হ্যাঁ, প্রায় বাইরের দিকে শাবল ফাবল নিয়েও গেট, এই পাশে গেটটা যেটা তালা মারা ছিল বাইরের দিক দিয়ে, প্লাস ভিতর দিক দিয়ে ওটা আটকানো ছিল। তো বাইরের দিক দিয়ে তালা মারা আছে, ওটা তো ভেঙেছি, কিন্তু গেটটা খোলা যায়নি। ভেঙে বার করে দিল। তো পরে দমকলের লোক এসে ভেঙে ওনারা বার করেছেন। এবার নজর রাখবো সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খবরে। গতকালের থেকে ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সকালে চোখও খুলেছেন তিনি, এরকমটাই জানতে পারা যাচ্ছে, এবং রাতে তার ঘুমও ভালো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। বিস্তারিত জানবো প্রতিনিধি শালিনীর কাছ থেকে। শালিনী, কেমন আছেন এখন সৌমিত্র চট্টোপাধ্যায়? দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায় আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। এখন উনি গতকালের থেকে অনেকটা সুস্থ আছেন। আজকে সকালে উনি চোখ খুলেছিলেন এবং গতকাল রাতে তার যথেষ্ট ভালো ঘুম হয়েছে এবং তিনি ভালো করে খাওয়া দাওয়াও করেছেন। এখন তার নর্মাল যেরকম মেডিকেশন চলার কথা সেরকমই চলছে এবং আজকে তার বেশ কয়েকটা টেস্ট হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই বোঝা যাবে যে তার এরপর ডায়ালিসিস আর প্রয়োজন হবে কিনা। যদি না হয় তাহলে কিন্তু আর ডায়ালিসিস তার করা হবে না। ধন্যবাদ শালিনী। দীপাবলির আগে ফের বাড়লো আলুর দাম। দক্ষিণে যাদবপুর বাজারে আজ জ্যোতি আলুর দাম 40 টাকা, চন্দ্রমুখী 45 টাকা। এই বাজারে পেঁয়াজ আজও 80 টাকা। পরিসংখ্যান বলছে পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত কলকাতার বিভিন্ন বাজারে জ্যোতি আলুর দাম ছিল 35 টাকা আর চন্দ্রমুখীর দাম ছিল 40 টাকা। নতুন আলু বাজারে পুরোপুরিভাবে আসার আগেই 5 টাকা করে দাম বাড়লো। তুলনায় সবজির দাম কমেছে বলেই দাবি বিক্রেতাদের, যদিও তা মানতে চাইছেন না যাদবপুর বাজারের ক্রেতারা। বলছে মহাজনরা বলছে ফলন কম হয়েছে, এবছর আম ফামে সব নষ্ট করে দিয়েছে, তাই জন্য হচ্ছে আলু পেঁয়াজ সব জায়গাতে পাইকারি বাজারে দাম বেড়েছে। 4-5 হাত বদল করে আমাদের কাছে আসে, সেখানে তো জিনিসটা 4-5 জায়গা থেকে তারাও প্রফিট করে করে আমাদের কাছে আসে, সেখান থেকে আমাদেরও একটা প্রফিট লাগে। সেই প্রফিটের দেখা গেল তার তুলনায় দামটা এরকম। আগে ট্রেন চলতো, ডাইরেক্ট ট্রেনে মালটা আসতো, আর এখন লরি ঠেলা ভ্যান যারা 5 টাকা নিত তারা এখন 100 টাকা নেয়। এরকম করেই দামগুলি বাড়তি হচ্ছে। আমাদের রেগুলার ইউজে যারা আলু পেঁয়াজ খেতে হয় তাদের ক্ষেত্রে তো যথেষ্টই অসুবিধার কারণ। এবার সাধারণ মানুষের পক্ষে আরও বেশি অসুবিধা, কারণ এই সময় অনেকেরই ইনকাম নেই এখন, অনেকেই বেকার বসে আছেন, তাদের ক্ষেত্রে তো যথেষ্টই অসুবিধার কারণ। এটা ডেফিনেটলি ওয়ারিং, কারণ এটা তো বেসিক স্টেপল ডায়েট না, মানে বেসিক লোকের তো এটা স্টেপল ডায়েট আলু আর পেঁয়াজ। আর সেটা যদি এত এক্সপেন্সিভ হয় তা তো মার্কেট ইন্ডেক্স তো সাংঘাতিক হাই, আর কোনো রকম প্রাইস কন্ট্রোলও হচ্ছে না। আইপিএল এর মরশুমে ঝোড়ো ব্যাটিং করছে আলু এবং পেঁয়াজ। আলু ক্রমেই এগিয়ে চলেছে হাফ সেঞ্চুরির দিকে, আর পেঁয়াজ এগিয়ে চলেছে সেঞ্চুরির দিকে। আর এই দুই এর যোগলবন্দিতে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। তারা আশঙ্কা করছেন খুব শীঘ্রই পেঁয়াজের দাম হয়ে যেতে পারে 100 টাকার ওপর এবং আলুর দাম হয়ে যেতে পারে 50 টাকার ওপর। নিত্য প্রয়োজনীয় সামগ্রী আলু এবং পেঁয়াজ, তাদের দাম এভাবে বাড়ায় রীতিমতো চিন্তায় ক্রেতারা। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে শিবাশিস মৌলিক, নিউজ 18 বাংলা, কলকাতা। দীপাবলির আগে পেঁয়াজের দাম ঢুকে গেল নয়ের ঘরে। উত্তর কলকাতার মানিকতলা বাজারে আজ পেঁয়াজের দাম 90 টাকা। পেঁয়াজ বিক্রেতাদের অভিযোগ, আমদানি কম হওয়ায় রোজ বাড়ছে পেঁয়াজের দাম। এর মধ্যে পচে গিয়েছে অনেক পেঁয়াজ। নাসিকের বদলে পাটনা থেকে আসছে পেঁয়াজ। তাদের দাবি কালী পুজোর আগে দাম কমার কোনো সম্ভাবনা নেই। পেঁয়াজের দাম বাড়ায় হতাশ ক্রেতারাও। এখন 90 টাকা, আলু 36 টাকা 40 টাকা। পেঁয়াজের দাম দাদা, পেঁয়াজ পচে গেছে অনেক, তো যার জন্য পেঁয়াজের
আর পেঁয়াজের দামটা শুধু এখানে না তো, সব জায়গায় সব 80, 90, 100 চারিদিকে এই দামই চলছে। এটা তো মনে হচ্ছে না বাড়বে বলে মনে হচ্ছে না, কিন্তু এরকমই দামে কমবে না, এরকমই দাম থাকবে 80, 90, 100 এরকমই থাকবে, এটা আমার অনুমান। আজকে যদি মাছের 400 টাকা হয়, সেখানে পেঁয়াজ যদি কিনে আর আলু কিনে যদি তারা এর দুটো ভাত খেতে পারে, তা সেই জন্যই তাদের পক্ষে বেটার দেন মাছের থেকে। কিন্তু এটা দেখার মতন যে আমাদের যে ডিপার্টমেন্ট আছে তারা চোখ বুজে আছে।